হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আমরা আজকে সলভ করব হচ্ছে 19-20 সালের ঢাবি সি ইউনিটের কোশ্চেনের ম্যানেজমেন্ট অংশ। ওকে, প্রথম কোশ্চেন, ফ্রাঙ্ক কিলব্রেথের সাথে নামে কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়? উনি হচ্ছে সময় ও গতি নিরীক্ষা করেছিল, অর্থাৎ রাইট অ্যান্সার সময় ও গতি নিরীক্ষা। এখান থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে? ধরো কার্য পরিবেশ, কার্য মনোবিজ্ঞান, এইগুলার জনক কে বা এইগুলার জন্য কে কে কাজ করছে, এই টাইপ কোশ্চেন আসতে পারে। বা তারপর আরো আসতে পারে ধরো কার্য কার্যভিত্তিক সংগঠন বা আধুনিক ব্যবস্থাপনার জনক কে, এরকম কোশ্চেনও আসতে পারে। এটা হচ্ছে যেমন আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে F.W. টেইলর, ঠিক আছে? সরি, আধুনিক ব্যবস্থাপনা না, সরি সরি সরি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। ওকে, এরপর হচ্ছে সমবায় সমিতির গঠনে কমপক্ষে কতজন সদস্য প্রয়োজন? আচ্ছা, এইটা আমরা এইচএসসি থেকে পড়ছি কি 20 জন, ঠিক আছে? 20 জন। এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এটা তোমাদের সবার শেখা দরকার। মানে কোশ্চেন মানে অ্যান্সার সোজা, বাট শেখা দরকার হচ্ছে এটা কেন বা কিভাবে আমরা সলভ করব। তো এটা হচ্ছে আমরা জানি, এইচএসসি থেকে পড়ে আসছি, সমবায় সমিতি গঠন করতে মিনিমাম 20 জন সদস্য লাগে, ঠিক আছে? বাট এইখানে হচ্ছে 20 জন তো অপশনে নাই, এখন কি করবা? তো এখানে যে বিষয়টা হয়েছে 20 জন নাই, এখানে আমরা 20 জন যে জানতাম, এটা জানতাম কিসের ভিত্তিতে? এইটা ছিল হচ্ছে আমার 2001 সালের যে সমবায় আইন, ওইটা অনুযায়ী ছিল 20 জন সদস্য লাগে। বাট কোশ্চেনটা এই আইন অনুযায়ী করা হয়নি, বাট আমরা শিখছিলাম এইটাই, ঠিক আছে? 2001 সালের আইন অনুযায়ী যেটা, সেটা আমরা শিখেছিলাম। বাট এই কোশ্চেনটা করা হয়েছে হচ্ছে 1984 সালের সমবায় অধ্যাদেশ অনুযায়ী। কত সালের? 1984 সালের সমবায় অধ্যাদেশ অনুযায়ী এই কোশ্চেনটা করা হয়েছে। তো সমবায় অধ্যাদেশে ছিল একটা সমবায় সমিতি গঠন করতে মিনিমাম 10 জন লাগে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতেই পারতেছো অ্যাডমিশনে কত ভেজাল কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? অর্থাৎ আমাদের পড়াটা কি লেভেলের হওয়া লাগবে। এরপর হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তি কি? আমি আগে বলেছিলাম বিভিন্ন ক্লাসে যে ব্যবস্থাপনার যে সাইকেল বলা যায় বা কাজ, কাজ কয়টা আমাদের বইয়ে আছে? 7টা। তোমরা ভার্সিটিতে গেলে দেখবা তখন মেইন 4টা কাজ হিসেবে ধরা হয়, বাট যেটি হোক আমরা শিখছি 7টা। কি কি? পরিকল্পনা, সংগঠন, তারপর নির্দেশনা, কর্মী সংস্থান, অনেক কিছু। তো এইটা হচ্ছে একটা সাইকেল, ঠিক আছে? একটার পর একটা কাজ হয়, এই কাজটা আমাদের সিরিয়াল অনুযায়ী শেখা লাগবে। তো এইখানে সবার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা, এবং সবার শেষ কাজ কি? সবার শেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ, ঠিক আছে? তো এখন এইখানে যতগুলা কাজ আছে সবগুলার ভিত্তি কি? ভিত্তি হচ্ছে পরিকল্পনা, ঠিক আছে? বাট এই পরিকল্পনার ভিত্তি কি? এই পরিকল্পনার ভিত্তি হচ্ছে এই আগেটা, নিয়ন্ত্রণ। অর্থাৎ এটা এইভাবে করে চলতে থাকে কাজগুলা, ঠিক আছে? ঘুরতে থাকে। তো এখানে অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে হচ্ছে পরিকল্পনা। বাট এখান থেকে অন্য ইয়ে আসতে পারে যে পরিকল্পনার ভিত্তি কি, তখন কি হবে? তখন হবে হচ্ছে নিয়ন্ত্রণ। এখন সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ের কোন কার্যাবলীর সাথে, কোন কার্যাবলীর অন্তর্গত? এটা হচ্ছে সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ, এটা বলতে বোঝায় হচ্ছে উৎপাদন। উৎপাদনে আমরা কি করি বা শিল্পে আমরা কি করি? শিল্পে হচ্ছে আমরা প্রাকৃতিক সম্পদ আহরণ করি এবং এটাকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করি। কিসের সাহায্যে? রূপগত উপযোগ সৃষ্টি করার সাহায্যে। অর্থাৎ এখানে কি, এটা কি বলছে? এটাই বলছে সম্পদ আহরণ করি এবং প্রক্রিয়াজাত করি। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে উৎপাদন। তারপর হচ্ছে এখান সরি, এটা থেকে আরো কোশ্চেন আসতে পারে। ধরো পণ্যের শ্রেণীভুক্তকরণ কিসের সাথে
জড়িত, সেটা কি তখন হয়তো হচ্ছে পর্যায়িতকরণ, বা ধরো এক সময়ের প্রোডাক্ট অন্য সময়ে বেচার জন্য যেই কাজ করা হয় সেটা কি, সেটা হচ্ছে গুদামজাতকরণ। এরপর হচ্ছে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবককে। কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক হচ্ছে F.W. টেইলর। এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, আরো আরো আসতে পারে যে F.W. টেইলর ধরো, না সরি, ধরো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, ওইটাও হচ্ছে F.W. টেইলর। অথবা আসতে পারে যে শুধু ব্যবস্থাপনার জনককে, সেটা কি হেনরি ফেয়ল। বা ব্যবস্থাপনার 14টা নীতির উদ্ভাবককে, সেটা আসতে পারে, সেটা হচ্ছে হেনরি ফেয়ল। বা এই গ্যান্ট, উনি হচ্ছে গ্যান্ট চার্ট নামে একটা ইয়ে করছে, তো ওইটার উদ্ভাবককে এই হেনরি এল গ্যান্ট। এরপর হচ্ছে আধুনিক সংগঠন কাঠামো কোনটি। আমরা জানি কি বিভিন্ন ধরনের সংগঠন কাঠামো আছে, সরলরৈখিক, সরলরৈখিক ও পদস্থ কর্মী, কমিটি, তারপর হচ্ছে ম্যাট্রিক্স। তো আমরা জানি হচ্ছে এই ম্যাট্রিক্স, এইটা কি বলা হয় কি সবচেয়ে আধুনিক, কারণ কি এখানে একজন দুই ধরনের ব্যবস্থাপকের কন্ট্রোলে থাকে, তো এর ফলে কি হয় সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত হয়। এরপর হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি। এটা অবশ্যই মনে রাখতে হবে যে এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায়। ঠিক আছে, তারপর এখান থেকে কোশ্চেন আসতে পারে, ধরো এক মালিকানা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি, মুনাফা অর্জন। তারপর আরো আসতে পারে, ধরো আরো অনেক কিছুই আসতে পারে, বাট এইগুলো নর্মালি তো বুঝছো। অসীম এর মুখস্থ রাখা লাগবে কিছু জিনিস, যাতে একদম কোশ্চেন করলেই আমার অপশন দেখা লাগে না, আমি যাতে বুঝে যাই যে এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায়। এরপর অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কোনটি। এখানে এটার অ্যান্সার হবে হচ্ছে চুক্তি। বাট চুক্তি ঠিক আছে, এটা হচ্ছে তোমার অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, বাট চুক্তিপত্র কিন্তু মূল ভিত্তি না। চুক্তিপত্র হচ্ছে একটা ঐচ্ছিক একটা জিনিস। এরপর হচ্ছে মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী কার্যক্ষেত্রে বন্ধুত্ব কোন ধরনের চাহিদা। আমরা জানি কি বন্ধুত্ব আমরা আসলে মানুষের সাথে কেন করি, কারণ মানুষ হচ্ছে সামাজিক জীব, এটা একা একা থাকতে পারে না, আমরা থাকতে পারি না, তো আমরা আমার পাশের জনের সাথে বন্ধুত্ব করি। তো এটা হচ্ছে সামাজিক। ঠিক আছে, তো মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী কোন কাজ কোন ধরনের চাহিদা বা কিসের মধ্যে পড়ে, এটা আমাদের জানা লাগবে। এরপর হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে। এটা হচ্ছে জাস্ট একটা সংখ্যা, তোমরা এইচএস থেকেই পড়তেছো, এটা হচ্ছে বাজেট। ধরো আমি একটা বড় কিছু একটা করব, ধরো আমি এই যে কোচিং এর জন্য একটা স্টুডিও বানাইছি, বা এই তোমাদের প্রোগ্রামিংস এর জন্য একটা স্টুডিও বানাইছি, এখানে আমার 4.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। শুরুতে আমি বাজেট ধরে রাখছিলাম 5 লাখ, আমি জাস্ট এস্টিমেশন বলতেছি, এটা আসল না। ঠিক আছে, তো ধরো আমার স্টুডিও করতে 5 লাখ টাকা লাগবে আমি আশা করছি। এখন এই যে আমি তো তখন স্টুডিও করি নাই, করার আগে যে আমি ধরলাম যে আমার স্টুডিও করতে কত টাকা লাগতে পারে, এইটাই কি, এটাই হচ্ছে বাজেট। এরপর হচ্ছে কোম্পানির অস্তিত্ব কোন ধরনের। কোম্পানির অস্তিত্ব হচ্ছে চিরন্তন, বা অর্থাৎ দীর্ঘস্থায়ী। কেন দীর্ঘস্থায়ী, এক মালিকানা ব্যবসায় একজন মালিক ইয়া করে, সে যদি চায় ব্যবসা বন্ধ, বা তার যদি সে একাই করে, তার দায় অসীম, সে যদি ধরো দেউলিয়া হয়ে যায় ব্যবসা শেষ। অর্থাৎ এক মালিকানা ব্যবসায় বেশি দীর্ঘ টাইম থাকে না। অংশীদারি ব্যবসায় কি, যে কোনো একজনের সাথে ঝগড়া হয়, বা মানে অংশীদারদের মধ্যে ঝগড়া বিবাদ হইলেই ব্যবসা শেষ। বাট কোম্পানির ক্ষেত্রে কি, আমার যদি ধরো আমি প্রাণ কোম্পানির শেয়ার কিনছি, আমার আজকে কিনছিলাম, বাট কালকে যে আমার প্রাণ কোম্পানি ভালো লাগবে না, আমি করবো কি, আমার প্রাণ কোম্পানির 2 পয়সার ক্ষতি হবে না, আমি জাস্ট আমার শেয়ার বেচে চলে যাব। তো মালিকানা সর্বদাই পরিবর্তনশীল এক কোম্পানির ক্ষেত্রে, এর জন্য হচ্ছে এটার অস্তিত্ব দীর্ঘস্থায়ী। এরপর এখানে বলছে ড্যাশ হচ্ছে মুখ্য কর্তার উদাহরণ এবং ড্যাশ হচ্ছে প্রতিনিধির উদাহরণ। এখানে কি আছে দেখি, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার শেয়ার হোল্ডার ও ব্যবস্থাপক। কারণ কি, একটা কোম্পানির মালিক কাকে বলা হয়, মালিক বলা হয় শেয়ার হোল্ডারকে, বাট মালিক কি ডিরেক্ট কাজকর্ম করে না, মালিক, মালিকের আন্ডার থেকে কে কাজ করে, ব্যবস্থাপক। অর্থাৎ এখানে শেয়ার হোল্ডার হবে হচ্ছে এখানে, এবং ব্যবস্থাপক হবে হচ্ছে এখানে। অর্থাৎ মুখ্য কর্তাকে শেয়ার হোল্ডার অর্থাৎ মালিক, বাট মালিক সবসময় থাকে না, তার হয়ে প্রতিষ্ঠান পরিচালনা করে কে, ব্যবস্থাপক। ঠিক আছে, অর্থাৎ শেয়ার হোল্ডার হচ্ছে মুখ্য কর্তা, বাট এর অবর্তমানে ব্যবস্থাপক হচ্ছে প্রতিনিধিত্ব করছে। তো
এই পর্যন্তই ছিল আজকের ক্লাসে। সবাইকে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ।